এখন আমরা যেটা ডিসকাশন করব সেটা হলো পলিমারের ক্লাসিফিকেশন, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ পলিমার থেকে কী কোশ্চেন পড়ে। মোট পলিমার থেকে একটা এমসিকিউ পড়ে, তো একটা এমসিকিউ মোটামুটি এক্সাম্পল দিয়েই চলে আসে, এক্সাম্পল দিয়ে পড়বে যে তার মনোমার কী, তার পলিমার কী, এটা কোন টাইপ অফ পলিমার পড়ছে, কনডেনসেশন না হোমো পলিমার না কোপ পলিমার না সিনথেটিক না সেমি সিনথেটিক, এই টাইপের কোশ্চেন, ঠিক আছে। আর তার ইউজ, এর বাইরে আর কোনো কোশ্চেন থাকে না, ঠিক আছে। মানে পলিমারের ক্লাসিফিকেশান, তার এক্সাম্পল এবং তার ইউজগুলো, মনোমার তার ইউজগুলো এই কোশ্চেন পড়ে, ঠিক আছে। আচ্ছা, প্রথম পয়েন্টে পড়বো পলিমারের ক্লাসিফিকেশানে, সেটা হলো ন্যাচুরাল পলিমার। স্যার ন্যাচুরাল পলিমার মানে কি? না, ন্যাচুরাল পলিমার মানে হলো, নামেই বলছে ন্যাচুরাল, অর্থাৎ যে সমস্ত পলিমারগুলো আমরা ন্যাচুরালি পাবো, ন্যাচুরালি কোনো প্লান্ট বা কোনো অ্যানিমেল থেকে, কোনো উদ্ভিদ বা কোনো প্রাণী থেকে পেয়ে থাকবো। যেমন কি আমরা প্রত্যেকে জানি প্রোটিন আমরা প্রাণী থেকে পাই, তার মনোমার কি? অ্যামাইনো অ্যাসিড, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড জুড়ে গিয়ে প্রোটিন তৈরি করে। সেলুলোজ, তার মনোমার কি? না, সেলুলোজের মনোমার হলো স্যার বিটা ডি গ্লুকোজ। স্টার্চের কি? আলফা ডি গ্লুকোজ। তো এগুলো বারবার জুড়ে গিয়ে পলিমারগুলো তৈরি করে, তো এগুলো কিন্তু ন্যাচুরাল পলিমারের মধ্যে পড়ছে। আর রাবার হবে, ঠিক আছে না। সেমি সিনথেটিক, সিনথেটিক মানে কি? কৃত্রিমভাবে কোনো কিছু সংশ্লেষ করে। সেমি মানে অর্ধেকটা কৃত্রিমভাবে আর অর্ধেকটা তোমার আসছে কোথা থেকে? না প্রাকৃতিক উপায় থেকে আসছে। কেমন? তো সেটা এবার বলতে হবে তাহলে আমাদেরকে যে সেমি সিনথেটিক পলিমারটা, ওকে। তো দেখো তাহলে সেমি সিনথেটিক পলিমারের ক্ষেত্রে কী হবে, না সেমি সিনথেটিক পলিমারটা হলো অর্ধেকটা এটা। আর এক্সাম্পল কী হবে? না সেলুলোজ অ্যাসিটেট, সেলুলোজ নাইট্রেট। দেখো নামেই লেখা আছে সেলুলোজ, যেটা আমরা ন্যাচুরালি পাচ্ছি, আর অ্যাসিটেট যেটা আর্টিফিশিয়ালি। তো সেই জন্য দুটোকে মিলিয়ে কী বলা হয়? সেমি সিনথেটিক, ঠিক আছে। সিনথেটিক পলিমার, না সিনথেটিক পলিমার যেটা পুরোপুরিভাবে কেমিক্যালি, রাসায়নিকভাবে, কৃত্রিমভাবে তৈরি করা হয়, তাদেরকে সিনথেটিক পলিমার বলে। স্যার সিনথেটিক পলিমার এক্সাম্পল কি? পলিথিন তৈরি করা হচ্ছে, প্লাস্টিক পলিথিন তৈরি করেছে, নাইলন ফাইবার তৈরি করছে, নাইলন 66। সিনথেটিক রাবার তৈরি করা হচ্ছে, কোনো রাবার তৈরি করে হলো কৃত্রিম উপায়ে, বুনা এস বুনা এন, এগুলো হলো সিনথেটিক পলিমারের এক্সাম্পল। কেমন? আচ্ছা, সেকেন্ড টপিক চলো। সেকেন্ড টপিক হলো পলিমারকে এটার উপর বেস করে তৈরি করা হচ্ছে যে তারা কীভাবে তৈরি হয়েছে, তাদের ফরমেশনটা কীভাবে তৈরি হয়েছে, সেটা যে পলিমারটা কীভাবে তৈরি হয়েছে সেটার উপর তৈরি করে বেস করে তৈরি, ঠিক আছে। ঠিক আছে, চলো। ওকে, তো কীভাবে পলিমারাইজেশন রিয়াকশানটা তৈরি হয়েছে সেটা আমরা দেখব। তো পলিমারাইজেশন কীভাবে রিয়াকশানটা তৈরি হয়েছে দেখো, একটা হলো অ্যাডিশন পলিমারাইজেশন, ওকে, যেটাকে চেন গ্রোথ পলিমারাইজেশন বলে। আর একটা হলো কীভাবে অ্যাডিশন পলিমারাইজেশন তৈরি হচ্ছে, এটা আমরা দেখব, ঠিক আছে। তো মেনলি অ্যাডিশন পলিমারাইজেশনটা দুটো ভাগে হয়। মেকানিজম কী কী? দুটো ভাগে, একটা ফ্রি রেডিক্যাল মেকানিজমের মাধ্যমে হয়, ঠিক আছে, মেনলি একটা হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজমের মাধ্যমে হয়, আর আরেকবার নর্মাল অ্যাডিশনের মেকানিজমের মাধ্যমে হয়। নর্মাল মনোমারগুলো যুক্ত হয়ে গিয়ে পলিমারটা তৈরি করে, ঠিক আছে। আচ্ছা, অ্যাডিশন পলিমারাইজেশন বলছে কেন? কারণ এক্ষেত্রে মনোমারগুলো নর্মাল এমনি যুক্ত হয়ে হয়ে পলিমারটা তৈরি করছে, বা চেন গ্রোথ পলিমারাইজেশন, ঠিক আছে। আচ্ছা দেখো, তো এই যে অ্যাডিশন পলিমারাইজেশন বললাম বা চেন গ্রোথ পলিমারাইজেশন বললাম, এটাকে মেনলি দুটো ভাগে ভাগ করে যায়। কী কী দুটো ভাগে ভাগ করে যায়? একটা হলো চেন গ্রোথ, চেন তোমার হচ্ছে ক্যাটালাইটিক, চেন গ্রোথ তো ওটা ওখানে লেখাই আছে। তো ক্যাটালাইটিক পলিমারাইজেশন, আর একটা অ্যানায়নিক পলিমারাইজেশন। তো ক্যাটালাইটিক পলিমারাইজেশন কার ক্ষেত্রে হয়? না ইন প্রেজেন্স অফ লুইস অ্যাসিডের প্রেজেন্স হয়, ওকে। ক্যাটালাইটিক পলিমারাইজেশন, আর একটা হলো অ্যানায়নিক পলিমারাইজেশন। হলো ক্যাটায়নিক পলিমারাইজেশন কার প্রেজেন্স হয়? না এটা লুইস অ্যাসিড, কোনো এইচে বা সালফেটিক অ্যাসিড AlCl3, এদের প্রেজেন্স হয়, ঠিক আছে। ক্যাটায়নিক পলিমারাইজেশন এক্সাম্পল কী হবে? পলিস্টাইরিন হলো, পলিআইসোবিউটেলিন, এগুলো পড়ছে, ওকে। আর অ্যানায়নিক পলিমারাইজেশন কোনো বেসের প্রেজেন্স হবে, স্ট্রং বেস, NOH, সোডামাইড, NNH2, এটা হয়, যেমন PVC, পলিভিনাইল ক্লোরাইড, PN, এগুলো হয়, ঠিক আছে। আচ্ছা চলো, জাস্ট এক্সাম্পলগুলো দেখে রাখলে আর কিছু জানার দরকার নেই। এবার চলো অ্যাডিশন পলিমার কী করে হয় তার মেকানিজমটা আমরা দেখব। তো মেন যেটা মেকানিজম সেটা হলো ফ্রি রেডিক্যাল মেকানিজম, ফ্রি রেডিক্যাল মেকানিজমের মাধ্যমে ঘটে।
যে অ্যাডিশন পলিমারটা কীভাবে মনোমারগুলো পরপর জুড়ে গিয়ে পলিমারটা তৈরি করে সেটা দেখব। আচ্ছা, ফ্রি রেডিক্যাল যেহেতু বলেছে মুক্তমূলক, তার মানে এর 3টে স্টেপ হবে। কী কী? ইনিশিয়েশন, চেন প্রোপাগেশন এবং চেন টার্মিনেশন। তো 3টে স্টেপটা দেখো। প্রথমত চেন ইনিশিয়েশন কীভাবে হয়, তাহলে ইনিশিয়েশন স্টেপটা চেন ইনিশিয়েশন স্টেপটা কার প্রেজেন্স হয় না, সেটা হচ্ছে বেঞ্জয়েল পারক্সাইড, যে কোনো পারক্সাইডের প্রেজেন্সে এটা হয়। ঠিক আছে, শুধু বেঞ্জয়েল পারক্সাইড নয়, যে কোনো প্রেজেন্সে ইনিশিয়েশনটা হয়। জাস্ট মনে রাখো বেঞ্জয়েল পারক্সাইডের প্রেজেন্সে এটা হয়। ঠিক আছে, যে কোনো পারক্সাইড থাকলেই সেটা কিন্তু এটা হবে। শুধু বেঞ্জয়েল না, কোনো অ্যাসিটাইল পারক্সাইড হলেও তার প্রেজেন্সে ইনিশিয়েশনটা হবে। তাহলে ইনিশিয়েশনে কী হেল্প করছে? কোন বেঞ্জয়েল অথবা অ্যাসিটাইল পারক্সাইড। ওকে, কী হয় এক্ষেত্রে? পারক্সাইডের সব ফর্মুলা তোমাদের পাতা আছে, আমি আর লিখে দিয়েছি। আর মানে বেঞ্জিন বা কোনো অ্যালকাইল গ্রুপ হতে পারে, ও ও সি ডবল বন্ড ও আর, এইটা। তো কী হতে হবে? নিশ্চয়ই এইচ নিউ হিট থাকতে হবে, কারণ তবেই এটা ফ্রি রেডিক্যাল হবে। এটা করলে কী হবে? এখান থেকে ফ্রি রেডিক্যাল ফর্মেশন হবে। এদিকে দিয়ে এটা ভাঙবে, এদিকে দিয়ে এটা ভাঙবে, আর সি ও ও ডট তৈরি করবে। ঠিক আছে, এটা তার পরবর্তীকালে ভেঙে গিয়ে আর ডট তৈরি করবে। হলো, আর ডট তৈরি করবে। তাহলে আর মানে আর ডট, যে কোনো তাহলে CH3 CH2 ডট, যে কোনো ডট তৈরি করলো, বা বেঞ্জালের উপর ডট তৈরি হলো। হলো মেনলি। ঠিক আছে, এটা চেন ইনিশিয়েশন স্টেপ মেনলি। ঠিক আছে, এবারে CH3 CH2 ডট বা বেঞ্জালের উপর ডট তৈরি করলো, মানে আর ডট তৈরি করলো। তোমরা জানো চেন ইনিশিয়েশন স্টেপে ফ্রি রেডিক্যালে এটাই তৈরি হয়। ঠিক আছে, মিথেনের মতোই, মিথেনের উপর ডট তৈরি হয়েছিল সেরকমই। তারপরে এটা কার সাথে যুক্ত হবে না, এটা যুক্ত হবে ইথিলিনের সাথে। তারপরে এটা কার সাথে কম্বাইন করবে উইথ দ্য ইথিলিন, CH2 ডবল বন্ড CH2। তো তার সঙ্গে যুক্ত হয়ে এটা যুক্ত হয়ে যাবে। তো CH3 ডট, আমি আর ডটটাকে শুধু CH3 ডট করে লিখে রাখছি। এর সাথে যুক্ত হয়ে নর্মালি তোমার যেটা তৈরি হলো CH3 CH2 ডট তৈরি করলো। ঠিক আছে, এটা চেন ইনিশিয়েশন স্টেপ। তো এনসিটি মাথার মধ্যে কোনো জিনিস এগুলো পড়তে হবে না, পাশে শুধু নোটসটা পড়ো, ওইগুলোই করা আছে। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে প্রোপাগেশন স্টেপ। প্রোপাগেশন স্টেপে কী হবে? নোট করে নাও, এগুলো পড়লেই হবে, এনসিটি পড়ার দরকার নেই। দেখো, প্রোপাগেশন স্টেপে সাপোজ যেটা তৈরি হয়েছিল ইনিশিয়েশন স্টেপে, যে ইন্টারমিডিয়েটটা তৈরি হয়েছিল, যে ফ্রি রেডিক্যালটা তৈরি হয়েছিল, সেটা CH3 CH2 ডট অথবা বেঞ্জালের মাথায় বেঞ্জাল CH2 ডট। ওকে, বেঞ্জাল বা অ্যালকিল গ্রুপ হিসেবে যে কোনো একটা হিসেবে লিখতে পারো তোমরা। তো ওর সাথে চেন প্রোপাগেটিং মানে ইথিলিনটা আবার যুক্ত হবে, ওর সাথে এটা আবার যুক্ত হবে, CH3 CH2 ডট, তার সাথে আবার ইথিলিন যুক্ত হবে, CH2 ডবল বন্ড অফ CH2। ঠিক, এটা যুক্ত হয়ে কী তৈরি করবে না, নর্মাল আবার একটা পুরো স্ট্রাকচারটা একবারে লিখে দাও, ডবল বন্ডটাকে হাঁটিয়ে দিয়ে, CH3 CH2 ডট। ওকে, তো এইভাবে পরপর ডটের মাধ্যমে এটা প্রোপাগেশন হতে থাকবে, যুক্ত হতেই থাকবে CH2 পার্টটা, কারণ ফ্রি রেডিক্যাল আছে ওটা। পরপর তৈরি হবে। তাহলে CH2 তার হোল এন লিখে দিচ্ছি, কারণ ওই পার্টটা যুক্ত হয়ে এনটা যুক্ত হয়ে তোমার পলিমারটা তৈরি করবে। আচ্ছা, ইম্পর্টেন্ট পয়েন্ট টার্মিনেশনের মধ্যে কখন হবে না, টার্মিনেশনের সাথে যখন এই যে আর CH2 এন টার্মিনেশন স্টেপে কী হবে, CH3 CH2 তার হোল এন ছিল, এই পার্টটা CH2 ডট। টার্মিনেশন স্টেপে কী হবে না, টার্মিনেশন স্টেপে যখন এটা, ঠিক আছে, এটা আরেকটা মলিকুলের সাথে যুক্ত হবে, মানে এই পার্টটা যে রয়েছে একই জিনিস, এটা যখন ওইটারই আরেক পার্টের সাথে যুক্ত হয়ে যাবে, CH3 CH2 তার হোল এন CH2 ডট। তো এটার সাথে যখন যুক্ত হয়ে গিয়ে তারা কিন্তু চেন টার্মিনেশন তৈরি করবে, চেন টার্মিনেশন পার্টটা তৈরি করে যাবে। ঠিক আছে,
তো এই হচ্ছে স্টেপ। আচ্ছা, তাহলে কিছুই না, ফ্রি রেডিক্যাল মেকানিজম তোমরা বুঝতে পেরে গেছো আশা করি, কিছুই না। তো বেঞ্জল পারক্সাইডের প্রেজেন্সে হয় বেঞ্জল পারক্সাইড বা কোনো অ্যালকিল পারক্সাইড, আমি আর দ্বারা লিখলাম, ওটাকে ভেঙে ফ্রি রেডিক্যাল তৈরি করলাম, ওটাকে ইথিলিনের সাথে যুক্ত করে দিয়ে ফ্রি রেডিক্যালের মাধ্যমে পরপর যুক্ত করে এন টাইম অফ যুক্ত করে আমরা ওটা করলাম টার্মিনেশনে। ওই মলিকুলটায় দুবার যুক্ত হলে চেইন টার্মিনেশন হবে। এখান থেকে তেমন কিছু কোশ্চেন দেয়নি, জাস্ট দেখে রাখো মেকানিজম অফ অ্যাডিশন পলিমার ফ্রি রেডিক্যালের মাধ্যমে কার প্রেজেন্সে হয়, বাস এটা শুধু দেখে রাখো, ঠিক আছে। চালিয়ে এবার চলো যেটা দেখবো সেটা হলো একটা জিনিস হয়ে গেল, আর কিছু নেই। এবার লেখা আছে সাব ইম্পর্ট্যান্ট অ্যাডিশন পলিমার, যে পলিমারগুলো নর্মাল জুতো যৌগের মাধ্যমে তৈরি হয়। এটা তো একটা অ্যাডিশন পলিমার, ফ্রি রেডিক্যালের মাধ্যমে পরপর জুড়ে যাচ্ছে, মানে চেন গ্রোথ হচ্ছে, তাই না? পরপর চেনের গ্রোথ হচ্ছে, অ্যাডিশন পলিমার পরপর যুক্ত হয়ে যাচ্ছে, মনোমারগুলো যুক্ত হয়ে এটা তৈরি করছে। চলো, তো অ্যাডিশন পলিমারের বেস্ট এক্সাম্পল হলো পলিথিন। এই পলিথিনকে মেনলি দুটো ভাগে ভাগ করা যায়, কী কী স্যার? একটা লো ডেনসিটি পলিথিন আর একটা হাই ডেনসিটি পলিথিন। আচ্ছা, লো ডেনসিটি পলিথিন কী করে তৈরি করা হয় তোমরা জানো? পলিথিনের মনোমার হচ্ছে ইথিলিন। পলিথিনের মনোমার হলো, এর মনোমার কি? ইথিলিন। তো এই ইথিলিন যখন এন টাইম অফ যুক্ত হবে, ইথিলিন যখন এন টাইম অফ যুক্ত হবে, বারবার করে এন সংখ্যক যুক্ত হবে, তো প্রেশার কত হয় না? লো ডেনসিটি ক্ষেত্রে বলছি, তো প্রেশারটা মোটামুটি 1000 থেকে 2000 রাখাই, আমি 1K লিখে দিলাম সংক্ষেপে, 1K থেকে 2K এটাম, মানে 1000 থেকে 2000 ATM, ঠিক আছে? মানে প্রেশারটা খুব বেশি, হাই প্রেশার যখন খুব বেশি হয়, অক্সিজেন থাকে এবং পারক্সাইডের প্রেজেন্সে, অ্যালকিল বা এটার প্রেজেন্সে কী তৈরি করে না? লো ডেনসিটি পলিথিন তৈরি। কীভাবে হবে না? ডলমনটা খুলে দাও, খুলে গিয়ে এন তৈরি হয়ে গেলো, এগুলো অ্যাডিশন। তাহলে কী হলো না? অনেকগুলো ইথিলিন পরপর যুক্ত হয়ে গিয়ে তোমার হচ্ছে এই পলিথিনটা তৈরি করছে, দ্যাট ইজ লো ডেনসিটি পলিথিন। তো কন্ডিশনটা চাইবে লো ডেনসিটি পলিথিনে, তোমাদের শর্তটা কি লিখে দিয়েছি পাশে, হাই প্রেশার লাগবে, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। কত প্রেশার মনে রাখতে পারলে মনে রাখো, নয়তো না। অক্সিজেন লাগবে এবং পারক্সাইড প্রেজেন্সে হবে, লো ডেনসিটি পলিথিন তৈরি হবে, ঠিক আছে ভাই? আশা করি বুঝতে পেরেছো পারক্সাইডের কাজ গিয়ে না এখানে ক্যাটালিস্ট হিসাবে লাগছে, ঠিক আছে। চালিয়ে লো ডেনসিটি পলিথিন। আচ্ছা, লো ডেনসিটি পলিথিন থেকে একটা থিওরিটিক্যাল কোশ্চেন পড়ে, এটা ব্রাঞ্চ না লো ব্রাঞ্চ? তো ইম্পর্ট্যান্ট পয়েন্ট, লো ডেনসিটি পলিথিন হলো এটা হাইলি ব্রাঞ্চ হয়, ঠিক আছে, এটা হাইলি ব্রাঞ্চ স্ট্রাকচার হয়। তাহলে লো ডেনসিটি পলিথিন থেকে যদি কোনো স্টেটমেন্ট দিয়ে কোশ্চেন পড়ে তোমরা পারবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা ফ্লেক্সিবল হয়, ঠিক আছে, ফ্লেক্সিবল হয়, এটা পলিথিন তো ফ্লেক্সিবল হবে। ইনার্ট তো সবগুলোই হবে, বাদ দাও। ইউজগুলো কোথায় ইউজ করা হয় দেখো, বললাম প্রত্যেকটা পলিমার যে পড়েছে তার মনোমার এবং তার ইউজগুলো পড়ে রাখবে। ইউজগুলো কোথায় না? আমরা জানি ইলেকট্রিসিটিতে ইউজ করা থাকে, ইলেকট্রিসিটি ওয়ারে ইউজ করা হয়, কেটলিতে ইউজ করা থাকে, বোতলে ইউজ করা থাকে, ম্যানুফ্যাকচার অফ দ্য বোতলস, টয়েস, ফ্লেক্সিবল পাইপসে, ওই সব জায়গায় লো ডেনসিটি পলিথিন ইউজ করা হয়ে থাকে। সিম্পল একদম, শুধু মনোমার পড়লে কি কন্ডিশনে লো ডেনসিটি পলিথিন তৈরি হবে সেটা পড়লে, আর তার ইউজ বললে, এবং একটা স্পেশাল পয়েন্ট পড়লে এটা হাইলি ব্রাঞ্চ হবে। ব্রাঞ্চ হবে মানে কি? সাপোজ একটা পলিথিন এইভাবে পরপর নিজেদের মধ্যে ব্রাঞ্চিং স্ট্রাকচার দেখতে পাওয়া যাবে, ঠিক আছে। চলো এবার চলো হাই ডেনসিটি পলিথিন। সিম্পল আছে, কোনো অসুবিধা নাই হোনা চাইয়ে। আচ্ছা, হাই ডেনসিটি পলিথিন তোমার কীভাবে তৈরি হয় না? হাই ডেনসিটি পলিথিন তৈরি হয়, একটা ক্যাটালিস্ট থাকে। আগের ক্ষেত্রে যেমন কি পারক্সাইডটা কি লাগছিল, পারক্সাইড, এক্ষেত্রে যেটা লাগে ক্যাটালিস্টটা না, হাই ডেনসিটি পলিথিনের ক্ষেত্রে যে ক্যাটালিস্ট বা অনুঘটকটা লাগে সেটা ভেরি ইম্পর্ট্যান্ট নাম, সেটা হলো ট্রাই ইথাইল অ্যালুমিনিয়াম এবং কি না টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড, যেটাকে জিগলার নাটা ক্যাটালিস্ট বলা হয়। এই ক্যাটালিস্টটা লাগে। টেম্পারেচার এক্ষেত্রে হাই লাগে, কত স্যার টেম্পারেচার? প্রায় 300 থেকে 350 অবধি কেলভিন। প্রেশারটা খুব কম লাগে, 6 থেকে 7 অ্যাটমসফিয়ার প্রেশার। তো এইভাবে হাই ডেনসিটি পলিথিন তৈরি হয়। হলো, তাহলে হাই ডেনসিটি পলিথিনের জন্য কী কী লাগছে কন্ডিশনগুলো চায়, কন্ডিশনগুলো কী কী না? অক্সিজেন 300 থেকে 330 থেকে 350 কেলভিন মনে রাখো। প্রেশার লো, আগেরটায় হাই লেগেছিলো, এক্ষেত্রে লো। তাহলে ইম্পর্টেন্ট পয়েন্ট, হাই ডেনসিটি প্রেশারে পলিথিনে লো প্রেশার লাগবে, লো ডেনসিটি পলিথিনে হাই প্রেশার লাগবে, এটা উল্টো, ঠিক আছে। প্রেশারটা কত লাগে এক্ষেত্রে? মাত্র 6 থেকে 7 এটিএম প্রেশার, ওকে। আচ্ছা, ক্যাটালিস্ট আগের ক্ষেত্রে যেমন পারক্সাইডে লেগেছিলো, এক্ষেত্রে ক্যাটালিস্টটা যেটা লাগবে সেটা হলো, যে অনুঘটকটা লাগবে সেটা হলো
আমি লিখে দিচ্ছি C2H5 তার হোল 3 অ্যালুমিনিয়াম, ওকে, ট্রাই ইথাইল অ্যালুমিনিয়াম এবং টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড প্লাস টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড। তো এই দুটোকে একত্রে বলা হয় জিগলার নাটা ক্যাটালিস্ট, জিগলার নাটা ক্যাটালিস্ট। ঠিক আছে, ঠিক আছে ভাই, তাহলে ক্যাটালিস্ট এটা লাগে হাই ডেন্সিটি পলিথিন। তাহলে ইম্পর্টেন্ট পয়েন্ট, আগেরটা যদি ব্রাঞ্চিং হয় তাহলে এটা কী হবে, আনব্রাঞ্চিং। সিম্পল হলো, দুটোই তো কেমিক্যালি ইউনাইট হবে, রিয়াকশন করবে না, যেহেতু পলিথিন গো, টাফ হার্ড হবে, বাদ দাও। কোথায় কোথায় লাগে ইউজটা দেখো, এটা বাকেটে লাগে, ডাস্টবিনে লাগে, বোতলে এবং পাইপে লাগে। তাহলে মেন জিনিস দুটো, বাকেট এবং ডাস্টবিনটা মনে রাখবে, কারণ বোতল আর পাইপ দুটোই কমন। ঠিক আছে, চালিয়ে তাহলে এটা আনব্রাঞ্চিং হবে। তো যদি স্টেটমেন্ট দিয়ে কোশ্চেন পড়ে তো তোমরা আশা করি পারবে। ঠিক আছে, এবার চলো টেফলন। সিম্পল, তাহলে প্রথমে চলো টেফলন। টেফলনের রাসায়নিক নাম কি, পলিটেট্রাফ্লুরোইথেন। কেন স্যার, কারণ এর মনোমার কি আগে দেখে নিই। তাহলে এর মনোমার হলো, এর মনোমারটাকে পড়ে নিই না, মনোমার হলো টেট্রাফ্লুরোইথিলিন। তাহলে ইথিলিনের সঙ্গে CH2 ওই হাইড্রোজেন জায়গায় ফ্লুরিন দিয়ে দাও, তা টেট্রাফ্লুরোইথিলিন হয়ে গেল। ওকে, হাইড্রোজেন জায়গাগুলো ফ্লুরিন দ্বারা রিপ্লেস করলাম। এটা যখন এন টাইম অফ যুক্ত হবে, যুক্ত হয়ে গিয়ে কিন্তু তোমার টেফলন তৈরি করবে, যুক্ত হবে, এটা যুক্ত হয়ে কিন্তু তোমার হচ্ছে টেফলন তৈরি করবে। ঠিক আছে, তাহলে মনোমারটা পড়ে নিলে স্যার টেট্রাফ্লুরোইথিলিন, প্রত্যেকেই জানে, পেরে যাবে। ঠিক আছে, এই বিক্রিয়াটা দেখলে টেট্রাফ্লুরোইথিলিন, ক্যাটালিস্ট লাগে, হাই প্রেসারে তৈরি হয়, টেফলন তৈরি হয়। ঠিক আছে, কোথায় ইউজ হয়, ইউজটা দেখো, ওই তো মনোমার এবং তার ইউজ, আর কিছু না। তো এর ইউজটা হচ্ছে, ইট ইজ ইউজড ইন দ্য মেকিং অয়েল সিলস, গ্যাসকেটে লাগে, রান্না যে গ্যাসে যে গ্যাসকেটটা ইউজ হয় সেটা, এবং নন স্টিক সারফেস যেমন আনটেন্সিল, কোটেড আনটেন্সিলে এগুলো ইউজ করা হয়। তিনটে জায়গায় ইউজ করা হয় থাকে মেনলি, রান্নার বাতিতে, অয়েল সিলে এবং আনটেন্সিলে যে কোটেড করতে, ওটাকে টেফলনের কোটিং দিয়ে করা হয়, তোমরা জানো প্রত্যেকেই। ঠিক আছে, চালিয়ে নাও। এবার দেখবো যেটা, সেটা হলো প্যান। প্যান, প্যানের পুরো নাম, প্যানের সংক্ষেপে নাম বলা হয় প্যান, মানে পলি অ্যাক্রাইল নাইট্রাইল, পলি অ্যাক্রাইল নাইট্রাইল প্যান। প্যানের অপর নাম আরেকটা নাম আছে, লিখে নাও ওরলন, ওরলন। ঠিক আছে, তো চলো তাহলে একই রকমভাবে এর মনোমারটা দেখি। এর মনোমার কি, এই পলিমারের মনোমারটা কি স্যার, প্যানের মনোমার হলো অ্যাক্রাইলোনাইট্রাইল। অ্যাক্রাইলোনাইট্রাইলের সংকেত কি, অ্যাক্রাইলোনাইট্রাইলের সংকেত হচ্ছে CH2 ডবল বন্ড CH ঠিক আছে, অ্যাক্রাইল CN আছে, নাইট্রাইল, তো অ্যাক্রাইলোনাইট্রাইল। ঠিক আছে, এটা ইন টাইম বার্স জুড়ে গিয়ে তোমার হলো কী তৈরি করবে না, ওই সিম্পল পলিঅ্যাক্রাইল নাইট্রাইলটা তৈরি করবে। ঠিক আছে, হয়ে গেল। এর কাজ কি দেখে নাও। এর কাজ হলো, ইট ইজ ইউজড অ্যাজ এ সাবস্টিটিউট ফর দ্য উল ইন মেকিং, যে তুলা ফুলা তৈরি করতে লাগে কমার্শিয়াল ফাইবার, অ্যাজ ওরলোন অর অ্যাক্রিলিয়ান, অর্থাৎ উল তৈরি করতে লাগে। তো একবার কোশ্চেন দিয়েছিল নিট 2019-এ, যে উল তৈরি করতে, ফাইবার তৈরি করতে কোন পলিমার ইউজ করবে, তো অ্যান্সার হবে প্যান, পলিঅ্যাক্রাইল নাইট্রাইল ইউজ করা হবে। ঠিক আছে, আচ্ছা, CH2CH তার CN, মানে এটার অপর নাম যদি বলি, কেমিক্যাল নাম কী হবে অ্যাক্রাইল নাইট্রাইলের, অ্যাক্রাইলো নাইট্রাইলের কেমিক্যাল নাম কী হবে, তোমরা বলতেই পারবে যে স্যার ডবল বন্ড কার্বনের সাথেই CN গ্রুপ যুক্ত আছে। তাহলে ডবল বন্ড কার্বনের সাথে কোনো হ্যালাইড গ্রুপ যুক্ত থাকলে তাকে যদি ভিনাইল হ্যালাইড বলে, তাহলে এটা কী হবে, এটা হচ্ছে ভিনাইল সায়ানাইড, ভিনাইল সায়ানাইড। তাহলে পরীক্ষা যদি কোশ্চেন পড়ে ভিনাইল সায়ানাইড কার মনোমার, তোমরা যেন পারো। ঠিক আছে, চালিয়ে। ঠিক আছে, ওকে। তো এটাকে এক্সাম্পল দিয়েছে, হোমোপলিমার না হেটেরো পলিমার, পরে বলছি। হোমোপলিমার না কোপ পলিমার। তো হোমোপলিমার মানে কি, যখন একই টাইপ মনোমার দিয়ে তৈরি হবে। কোপ পলিমার যখন মনোমারটা দুটো আলাদা আলাদা হয়। তখন পড়েছিলাম হোমোপলিস্যাকারাইড, হেটেরোপলিস্যাকারাইড, পুরো সেফ কনসেপ্ট। ঠিক আছে, চালিয়ে। সরি, আচ্ছা, এবার দেখো কনডেনসেশন পলিমার বা স্টেপ গ্রোথ পলিমার। ধরো ধরো টু ইট, দেখো অ্যাডিশন পলিমার, কনডেনসেশন পলিমার মানে কি না, নামেই বলছে কনডেনসেশন মানে কি না, পলিমার থেকে বা মনোমার থেকে জল বেরিয়ে পলিমারটা তৈরি করবে, তাই কনডেনসেশন পলিমারাইজেশন, অর্থাৎ মনোমার থেকে জল বেরিয়ে গিয়ে ওই পলিমারটা তৈরি হবে। ঠিক আছে, এটা সিম্পল। তাহলে কনডেনসেশন পলিমারের মানে হয়ে গেল কনডেনসেশন। ঠিক আছে, আচ্ছা, এই ধরনের পলিমারগুলোকে বলে বায়োডিগ্রেডেবল, বায়োডিগ্রেডেবল। বায়োডিগ্রেডেবল মানে কি, জৈব ভঙ্গুর।
ওকে, যৌব ভঙ্গুর, এটা বিয়োজিত হতে পারবে, ডিগ্রেডেশন হতে পারবে, ধ্বংস হতে পারবে। কেমন? ঠিক আছে, চলো তো আমরা তাহলে এর এক্সাম্পলগুলো দেখে নিই। ঠিক আছে, তো অনেকগুলো এক্সাম্পল হবে। তো মেনলি কী কী হতে পারে, কোনো পলিএমাইড, পলিএস্টার, এগুলো সব হবে। ঠিক আছে, তাহলে পরপর আমরা এক্সাম্পলগুলো দেখি। একটা এক্সাম্পল দেখো দেওয়া আছে, সিম্পল এক্সাম্পল, তো সেটাকে আগে দেখে নিই, তারপর আমরা সব দেখবো। ঠিক আছে, দেখো তাহলে কি কনসেপ্ট হচ্ছে, দুটো যে মনোমারগুলো মিলে গিয়ে জুড়ে গিয়ে পলিমারটা তৈরি হবে, সেখান থেকে যেন জল বেরোয়। দেখো একটা মনোমার, আগে প্রথমে বলে দিই এর এক্সাম্পল কি না, টেরিলিন আর ড্যাক্রোন, এটা একটা কনডেনসেশন পলিমারের এক্সাম্পল পড়ছে। তাহলে টেরিলিন বা ড্যাক্রোনের যে মনোমার, সেটা হলো একটা হলো ইথিলিন গ্লাইকল আর টেরিপথিলিক অ্যাসিড। পুরো গাঁতিয়ে মুখস্থ করতে হবে, ইথিলিন গ্লাইকলের সংকেত এইটা CH2H ওকে। আর টেরিপথিলিক অ্যাসিডের সংকেত হলো বেঞ্জিনের সাথে দুটো COOH থাকবে। কী হবে কনসেপ্ট, জল বেরাবে, এই মিলে জল বেরিয়ে যাবে। কেমন? এইভাবে জল বেরিয়ে গেল, তাহলে এখান থেকে জল বেরিয়ে গেল, তাহলে কনডেনসেশন হয়ে গেল, জল বেরিয়ে গেল, ইথিলিন গ্লাইকল এবং টেরিপথিলিক অ্যাসিড বেঞ্জিন 1,4-ডাইকার্বক্সিলিক অ্যাসিড যুক্ত হয়ে গিয়ে টেরিলিন বা ড্যাক্রোন তৈরি করে, জল বেরিয়ে গিয়ে তাহলে এই যে এই বন্ডটা, তাহলে CO আর এই গ্রুপটা থাকলে তাকে কী বলে, স্টার গ্রুপ বলে। তাহলে এইটা একটা এক্সাম্পল হবে পলিস্টার। ওকে, তাহলে মেনলি তোমার কনডেনসেশন পলিমারের মধ্যে দুটো গ্রুপ পড়ছে, মেনলি পলিঅ্যামাইড, পলিস্টার আর প্রোটিন পড়ছে। প্রোটিন ছাড়ো, কারণ প্রোটিনও অ্যামাইনো অ্যাসিডগুলো থেকে পরপর জুড়ে গিয়ে কী তৈরি হয়েছিল, জল বেরিয়ে গিয়ে তৈরি হয়েছে, তাই ওটাও একটা কনডেনসেশন পলিমারের এক্সাম্পল, প্রোটিনটাও। আর মেনলি এর মধ্যে দুটো পড়ছে, একটা পলিঅ্যামাইড বন্ড আর পলিস্টার। মানে যখন মনোমারগুলো জুড়বে, জল বেরাবে এবং স্টার বন্ড তৈরি হবে, তখন সেটাকে এটা বলা হয় স্টার, COOR, এটা। ঠিক আছে, চলিয়ে এই গ্রুপটা থাকলে স্টার গ্রুপ, এটা COOR। ঠিক আছে, চলিয়ে তাহলে স্টার বন্ড তৈরি হচ্ছে, তাহলে একটা পলিস্টার পড়ে গেল এর মধ্যে। হলো টেরিলিন বা ড্যাক্রোন, তাহলে কার মধ্যে পড়ছে, পলিস্টারের মধ্যে পড়ছে। ঠিক, মনোমার যেগুলো রয়েছে কী কী, ইথিলিন গ্লাইকল, টেরিপথিলিক অ্যাসিড, তাদের মধ্যে জল বেরিয়ে গিয়ে এটা তৈরি হয়। ঠিক আছে, এবার চলো পলিঅ্যামাইড। পলিঅ্যামাইডের ক্ষেত্রে কী হবে ভাই, কিছুই না। তো পলিঅ্যামাইডের ক্ষেত্রে কী হয় না, পলিঅ্যামাইডের ক্ষেত্রে যেটা এক্সাম্পলে চলো না, এক্সাম্পল হলো সাপোজ আমি বললাম গ্লিপটাল। ঠিক আছে, তাহলে এটা একটা হয়ে গেল এক্সাম্পল পলিস্টারের মধ্যে। আরেকটা যদি এক্সাম্পল তোমরা বলতে পারো টেরিলিন ড্যাক্রোনের সাথে আরেকটা বলতে পারো, সেটা হলো গ্লিপটালের মনোমার কি, জাস্ট লিখে দিচ্ছি, একই কনসেপ্ট। এর মনোমার হলো থ্যালিক অ্যাসিড, ওই একই থ্যালিক অ্যাসিড, মানে এক পজিশনে এবং 2 নম্বর পজিশনে কার্বক্সিলিক অ্যাসিডটা থাকবে। এক্ষেত্রে যেমন 1 নম্বর আর 4 নম্বর পজিশনে আছে বেঞ্জিনে 1 আর 4 পজিশনে আছে, তো তখন কিন্তু 1 এবং 2 পজিশনে থাকবে 1,2-ডাইকার্বক্সিলিক অ্যাসিড বেঞ্জিন। ঠিক আছে, প্লাস তার সাথে ইথিলিন গ্লাইকল একই, তো যেটা যুক্ত হয়ে যেটা তৈরি করে সেটা হলো গ্লিপটাল তৈরি করে। তাহলে ওটা একটা পলিস্টারের এক্সাম্পল। ঠিক, এবার চলো পলিঅ্যামাইডের ক্ষেত্রে কী হবে, অ্যামাইড লিঙ্কেজের মাধ্যমে জুড়বে। অ্যামাইড লিঙ্কেজ কোনগুলো না, CONH গ্রুপকে অ্যামাইড লিঙ্কেজ বলে, এইটার মাধ্যমে জুড়বে। এক্সাম্পল কী হবে, এর মধ্যে নাইলন হবে। তাহলে প্রথমে চলো নাইলন 6,6, চলো নাইলন 6,6। ঠিক, নাইলন 6,6-এর মধ্যে কী দেখবো, মনোমার কী হিসাবে এখানে ইউজ করা হয় তাকে, ভেরি ইম্পর্ট্যান্ট। একটা হলো হেক্সা মিথাইলিন ডাইঅ্যামিন। দেখো 6টা আছে এটা, তাই হেক্সা মিথিলিন CH2, 6টা আছে তাই হেক্সা মিথিলিন, 2টো অ্যামিন আছে তাই ডাইঅ্যামিন, হেক্সা মিথিলিন ডাইঅ্যামিন। ওকে, আর এটা কী হবে না, এটা হলো অ্যাডিপিক অ্যাসিড। তাহলে নাইলনের মনোমার, এই দুটো মনোমার যুক্ত হলে কী হবে বাবা, কিছুই হবে না স্যার। এখানে এইচ আর এখানে ওইচ মিলে জল বেরাবে, জল বেরিয়ে কী হবে, CONH বন্ধন তৈরি হবে। কি স্যার, CONH, এই গ্রুপটা তৈরি হবে। দেখো CONH গ্রুপটা তৈরি হচ্ছে, তো এটা কী বলা হয়, অ্যামাইড লিঙ্কেজ। ঠিক আছে, তো নাইলন 6,6 তৈরি হয়ে গেল। ওকে,
তাহলে এটাও কিন্তু জল বেরিয়ে তৈরি হচ্ছে, তাহলে এটাও একটা কনডেনসেশন পলিমারের মধ্যে পড়ছে, কিন্তু এটা পলিএস্টার না, কারণ পলিঅ্যামাইড, কারণ অ্যামাইডের মাধ্যমে যুক্ত হচ্ছে, অ্যামাইড বন্ধনের মাধ্যমে পলিমারটা তৈরি হচ্ছে। ওকে, তারপর চলো নাইলন 66। আচ্ছা, নাইলন 66 যদি ইউজটা দেখো কোথায় কোথায় লাগতে পারে এটা ইউজটা, না মেনলি এর ইউজটা হচ্ছে তোমার সিট তৈরি করতে লাগে, ব্রাশেসে লাগে, আমাদের ব্রাশ জানো ব্রাশটা লাগে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে লাগে। ওকে, এবার চলো নাইলন 6। নাইলন সিক্সটা কি না, নাইলন 6-এর মনোমারটা দেখে নাও। নাইলন 6-এর হচ্ছে মনোমার ক্যাপ্রোল্যাকটাম, তোমার বিটা ল্যাকটামের নাম শুনে থাকবে তো, ক্যাপ্রোল্যাকটাম। তো ক্যাপ্রোল্যাকটামে দেখো ফর্মুলাটা দেখো, এই যে ক্যাপ্রোল্যাকটাম এইটা CH2 NH CO, একবারে যদি লিখো তাহলে CH2 তার হোল 5 NH বা CONH লিখতে পারো, CONH সুবিধার জন্য CONH লিখো, CONH লিখো। এটা হচ্ছে ক্যাপ্রোল্যাকটামের ফর্মুলা, হলো ক্যাপ্রোল্যাকটাম। ওকে, তো কী হয় না, হিট করায় যখন হিট করালে কী হবে না, এখানে তখন জল দ্বারা হাইড্রোলাইসিস হবে, এখানে এইচ ঢুকবে নাইট্রোজেনের সাথে, এখান থেকে ওএইচ ঢুকবে, হয়ে গিয়ে কী তৈরি হবে, সিম্পল, এখান থেকে কার্বক্সিলিক অ্যাসিড হয়ে গেলো, এই পার্টটা COOH হয়ে গেলো, আর এই পার্টটা NH2 হয়ে গেলো। সুতরাং আমরা যদি লিখি স্ট্রাকচারটা বা পলিমারটা নাইলন 6-এর, সেটা হলো এইটা হলো নাইলন 6-এর স্ট্রাকচার, COOH ঢুকে গেলো ওখানটায়, তারপরে তো CH2 তার হোল 5 আছে, পেন্টামিথিলিন আছে, তারপরে NH2, এটা হলো নাইলন 6-এর স্ট্রাকচার। দেখো এই দেখো নাইলন 6-এর স্ট্রাকচার, নাইলন 6-এর স্ট্রাকচার কেমন, এর কোথায় কোথায় লাগে, টায়ারে তৈরি করে, গাড়ির যে টায়ার রয়েছে টায়ারে ফ্যাব্রিক্স রুপস দড়ি তৈরি করতে লাগে, গাড়ির টায়ারে কোথায় কী ইউজ করা হয়, নাইলন 6, এটা একবার পরিষ্কার এসেছিলো। ঠিক আছে, চালিয়ে তাহলে কনডেনসেশন পলিমার মানে জলে বেরোবে সেই মনোমারের মধ্যে দিয়ে, তার দুটো এক্সাম্পল আমরা দেখলাম, পলিঅ্যামাইড পলিএস্টার। পলিঅ্যামাইডের মধ্যে দেখলাম নাইলন 66, তার মনোমার কী অ্যাডিবিক অ্যাসিড আর হেক্সামিথিলিন ডায়ামিন, এটা পড়ে গেল, তো তার ইউজটা দেখে নিলাম। আরেকটা বড় বললাম ক্যাপ্রোল্যাকটামের সংকেত মনে রাখবে, কারণ অনেকবার পড়েছে, অনেকেই জানে না বলে তাই দিয়েছে বা গুলিয়ে যায়, তো এটা করে রাখবে। পলিএস্টার তো এই দেখলাম, সেক্ষেত্রে কী হবে না, মনোমারগুলো পরপর জুড়ে গিয়ে জল বেরিয়ে গিয়ে তোমার এস্টার বন্ধনের মাধ্যমে এস্টার বন্ধন তৈরি করবে। কী দুটো এক্সাম্পল, একটা টেরিলিন ড্যাক্রোফাইটন, আরেকটা হচ্ছে টেরিলিন বা ড্যাক্রোন ফাইবার, আরেকটা হচ্ছে গ্লেপটল। ঠিক আছে, চালিয়ে 4 নাম্বার কনডেনসেশন পলিমারের যে বেস্ট এক্সাম্পল, সেটা হলো ফেনলের সাথে ফর্মালডিহাইড যখন জুড়বে, সেখান থেকেও জল বেরিয়ে গিয়ে তোমার ব্যাকেলাইট ফর্মেশন তৈরি করবে, বা ফেনল ফর্মালডিহাইড রেজিন বা তোমার হচ্ছে ব্যাকেলাইট ফর্মেশন, ওটাকে কী বলা হয়, নোভালাক বলা হয়। তাহলে দেখো কী হয়েছে না, এ হচ্ছে ফেনল, এ হচ্ছে ফর্মালডিহাইড HCHO, কী হবে না, জল বেরিয়ে গেছে, জল বেরিয়ে গিয়ে এখানে CH2OH ঢুকে গেছে, এটা তো এটা যখন এবার পরপর সাথে জুড়বে, তখন জল বেরিয়ে মাধ্যমে এটা যখন পরপর নিজেদের মধ্যে জুড়বে, একটা এটা হলো প্রথমে আগে ফেনলের সাথে ফর্মালডিহাইড যুক্ত করে এটা পাওয়া যায়, তো তোমরা জানো CH2OH পাওয়া যায়, তো এটা অ্যালডিহাইড কিটোনে অ্যালকোহলে পড়া ছিল। এটা যখন অপর আরেকটা ফেনল ফর্মালডিহাইডের সাথে জুড়বে, রেজিনের সাথে OH আছে, এদিকে CH2OH, ঠিক আছে, তো এই এইচের OH মিলে জল বেরিয়ে তৈরি হবে, দেখো তাহলে CH-এর মাধ্যমে বন্ধনটা তৈরি করবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি বন্ধনটা কার মাধ্যমে তৈরি হবে, এদিকে ফেনল, এদিকে CH2, তারপর আবার এদিকে ফেনলের মাধ্যমে জুড়বে, অর্থাৎ CHD বন্ধনের মাধ্যমে জুড়বে, তাহলে এখান থেকে আলটিমেটলি জল বেরাচ্ছে। হলো, তাহলে প্রথমে ফেনল ফর্মালডিহাইড রিঅ্যাকশন করে আমরা ফেনল এটা তৈরি করে ফেললাম, অর্থ পজিশনে CH2OH, তারপরে ওটাকে পরপর যুক্ত করলে তখন জল বেরিয়ে CH2 বন্ধনের মাধ্যমে নোভালক ফর্মেশন তৈরি করে, বা যেটাকে আমরা বলি ফেনল ফর্মালডিহাইড রেজিন তৈরি করে, নোভালক ফর্মেশন তৈরি হয়। ঠিক আছে ভাই, সিম্পল। ব্যাকলাইট, তাহলে ব্যাকলাইট ফর্মেশনে কী কী লাগে, মনোমারটা বলবে ফেনল ফর্মালডিহাইড রেজিন ব্যাকলাইট, এর ইউজটা অনেক জায়গায় পড়েছে কোশ্চেন। তো ব্যাকলাইট ইজ ইউজড ফর দ্য কমস, ফোনোগ্রাফস, ইলেকট্রিক্যাল সুইচ, হ্যান্ডেল অফ দ্য ভেরিয়েশন আনটেন্সিল, রেকর্ডে, ইলেকট্রিক্যাল সুইচে, ফোনোগ্রাফে, কমসে লাগে। ঠিক আছে, চলো আরও এক্সাম্পল আছে, মেলানিন ফর্মালডিহাইড পলিমার। মেলানিন ফর্মালডিহাইড পলিমার কি না, মেলামাইন ফর্মালডিহাইড পলিমার। তো মেলামাইন এটা, এর সাথে ফর্মালডিহাইড যুক্ত হলো HCHO, যুক্ত হলে কী হবে না, এই যে HCHOর সাথে NH2, এখান থেকে H আর OH মিলে জল বেরোবে, তারপর তাহলে যুক্ত হয়ে গেল, NHCH2OH যুক্ত হয়ে গেল,
তো এটা হলো রেজিন ইন্টারমিডিয়েট, ওইটা পলিমার হয়ে গিয়ে মেলামাইন পলিমার তৈরি করবে, যার কোথায় ইউজ লাগে আনব্রেকেবল আর কোকারি, রান্না শিল্পে এইসব জায়গায় কুকিং ইন্ডাস্ট্রিতে লাগতে পারে। হলো মেন জিনিস মনে রাখবে, এটা যেই মেন্সে পড়েছিল মেলানিন ফর্মালডিহাইড পলিমার, তো তার সংকেতটা দিয়েছিল যে কোনটা মেলামাইন হবে। তো মেলামাইন হচ্ছে এই জিনিসটা হবে মেলামাইন, তার সঙ্গে ফর্মালডিহাইড যুক্ত হয়ে জল বেরিয়ে এটা তৈরি করবে। আশা করি তোমরা বুঝতে পারছো, কোনো অসুবিধা হচ্ছে না, কেমন? আচ্ছা এবার চলো কোপ পলিমারাইজেশন। কোপ পলিমারাইজেশন, আচ্ছা হোমো পলিমার এবং কোপ পলিমার এই দুটোর মধ্যে পার্থক্য, মেন যে পার্থক্য যে কোপ পলিমার হলো তোমার হলো যখন দুটো আলাদা আলাদা মনোমার দিয়ে তৈরি হবে। আচ্ছা স্যার কোপ পলিমার তাহলে কতগুলো বেস্ট এক্সাম্পল দিন। ওকে, তাহলে কোপ পলিমার এক কথায় যদি লিখি না, যখন মনোমার দুটো আলাদা আলাদা, মনোমার্স আলাদা 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 কোপ পলিমার বলে। এক্সাম্পল কী কী? অনেক এক্সাম্পল আছে, বুনা এস, বুনা এন, সবগুলোই যাদের মনোমান আলাদা, তারা 9166 কী হবে? হবে আলাদা আলাদা মনোমার। তো ঠিক আছে, 916 হবে না, কিন্তু 9166 হবে। আচ্ছা 66 ছয় বলতে 6টা কার্বনকে বোঝাচ্ছে, অ্যাডিবিক অ্যাসিডে 6টা কার্বন, ঠিক আছে, আর হেক্সামিথিলিন ডাইমিনেও 6টা কার্বন, সেই জন্য। আচ্ছা বুনা এস, বুনা এন, তো প্রথমে দেখবো বুনা এস, বুনা এস, ঠিক আছে। আমি আশা করি এই চ্যাপ্টারটা অতটা ভালো করে হচ্ছে না, কিন্তু কী করবো। বুনা এস, দেখো বুনা এসের পুরো নাম কি? 1,3-বিউটাডাইন আর এস ফর স্টাইরিন। তাহলে বুনা ফর 1,3-বিউটাডাইন আর এস ফর স্টাইরিন। তাহলে বিউটাডাইনের সংকেত দেখো, নামেই বলছে 1,3-বিউটাডাইন, তাহলে এই সংকেতটা হবে বিউটাডাইনের। তার সাথে স্টাইরিনের সংকেতটা দেখে রাখো, বেঞ্জিনের সাথে CH+CH2, এটা যুক্ত হলে কী হবে না, নর্মাল যুক্ত হয়ে যাবে, কোনো জল বেরাচ্ছে না, তাহলে এটা কনডেন্সেশন পলিমার না, এগুলো কপ পলিমার, ঠিক আছে। তা বিউটাডাইন স্টাইরিন পলিমার তৈরি হচ্ছে, নর্মাল যুক্ত করে দাও, ঠিক আছে। সরি, কোথায় ইউজ করা হয়? এই বুনা এসের ইউজটা একবার পড়েছিল, অটো টায়ার্সে লাগে। এটা লাগে কোথায়? অটো টায়ার্সে লাগে, ফ্লুরাইডস, তারপরে হচ্ছে ফুটওয়ার কম্পার্টমেন্ট, কেবিল ইনসুলেশন, এগুলো লাগে। মেনলি অটো টায়ারটা পড়েছিল, ঠিক আছে। চালিয়ে এবার চলো রাবার। রাবারটা বেশি ভেরি ইম্পর্টেন্ট টপিক, রাবার থেকে অনেক কোশ্চেনই দিয়েছে। তো দেখো রাবারকে মেনলি দুটো ভাগে ভাগ করে যায় স্যার, কী কী? একটা ন্যাচুরাল রাবার, একটা সিনথেটিক রাবার, যেটা প্রাকৃতিকভাবে আমরা রাবারটা পাই। তো ন্যাচুরাল রাবারের এক্সাম্পল কী হবে না, আমি প্রথমেই বলছি ন্যাচুরাল রাবারের এক্সাম্পল হলো আইসোপ্রিন, আইসোপ্রিন, PRENE। তো এই আইসোপ্রিন হলো ন্যাচুরাল রাবারের এক্সাম্পলের মধ্যে পড়ছে, ঠিক আছে। তো ন্যাচুরাল রাবারকে কীভাবে বলা হয় দেখো না, ন্যাচুরাল রাবারকে এইভাবে বলা হয়ে থাকে না, ন্যাচুরাল রাবারের যে সংকেত, যদি সংকেতটা লিখি তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, বা সংকেতটা এখানে দেওয়া আছে এই যে আইসোপ্রিন, ন্যাচুরাল রাবারে তাহলে এক্সাম্পল কি আইসোপ্রিন হবে, ঠিক আছে। পরীক্ষা এটাই না টুকে দেয়। আচ্ছা এই আইসোপ্রিনের কেমিক্যাল নামটা বলে, তো কেমিক্যাল নাম যদি আমি এটাকে মার্কিং করি, তো পজিশন করে লিখি, তাহলে দেখো 1 2 3 4, তার নামটা কী দাঁড়াচ্ছে দেখো, 2 পজিশনে মিথাইল, 2 পজিশনে মিথাইল, আর 1 নম্বর পজিশনে আর 3 নম্বর পজিশনে দুটো ইন আছে, তো 2 মিথাইল 1 3 হলো 4টে কার্বন, তাহলে বিউটা, দুটো ইন আছে তাই ডাই ইন, ঠিক আছে। 2 নম্বর পজিশনে মিথাইল, 1 নম্বর 3 নম্বর পজিশনে ডবল বন্ড আছে তাই, এবং 4টে কার্বন বিউটা ডাইন। তো এই আইসোপ্রিনের রাসায়নিক নামটা ইম্পর্টেন্ট আছে, 2 মিথাইল 1 3 বিউটা ডাইন, ঠিক আছে। আমি কিছুই লিখিনি, শুধু সংকেতটা থেকেই নামটা লিখে দিয়েছি, ওকে। আচ্ছা এক্ষেত্রে কী হয় না, এক্ষেত্রে হচ্ছে CH3 এবং এইচগুলো যদি বলি একই দিকে থাকে, তাই এই অ্যারেঞ্জমেন্টকে সিসও বলা হয়, সিস 1,4 পলিআইসোপ্রিনই বলে। তো এটাই আছে পরীক্ষায় কোশ্চেন পড়ে, ন্যাচুরাল রাবারের নাম কি আইসোপ্রিন, তার কেমিক্যাল নাম কি, তার মনোমার কি, এটা পড়ে। তাহলে 2 মিথাইল ওইটাই আইসোপ্রিন বললেই হবে, 2 মিথাইল 1 3 বিউটাডাইন বা সিসও বলা হয় থাকে অনেক সময় এটাকে, ঠিক আছে। চালিয়ে আচ্ছা ন্যাচুরাল রাবার থেকে কিছু কিছু এক্সট্রা পয়েন্ট আছে, আর কি বলবো বলো, চলো ন্যাচুরাল রাবার থেকে আর কি পয়েন্ট তোমাদের আসবে, ঠিক আছে। ন্যাচুরাল রাবার দেখো, তো ন্যাচুরাল রাবার কী হবে না, যদি বলি এটা সফট হবে, ঠিক আছে, সফট হবে, নরম হবে এবং স্টিকি, ইলাস্টিসিটি এর প্রপার্টি থাকবে, টেনসাইল স্ট্রেংথটা কম হবে,
এবং ইউজড হচ্ছে ন্যানো রেঞ্জ, মানে খুব কম টেম্পারেচারে এগুলোকে ইউজ করা হয়, 30 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেডে ইউজ করা হয় থাকে। হলো, আর এটা সলিউবেল হবে কোথায় না ইথার, ক্লোরোফর্ম, পেট্রোলে, এগুলো সলিউবেল হবে। সেই জন্য কী করা হয় না রাবারের সাথে ভ্যালকুলাইজেশন করা হয় হাই টেম্পারেচার এগুলো শর্তের জন্য। তাহলে চলো, তাহলে ন্যাচুরাল রাবারের বৈশিষ্ট্যগুলো দেখো এবার। না ন্যাচুরাল রাবার কি সফট হয়, নরম, হাই টেম্পারেচারে সহ্য করতে পারে না, ব্রিটেল হয় আর লো টেম্পারেচারে, মানে কম টেম্পারেচারগুলো ব্রিটেল হয়ে যায়, ভঙ্গুর হয়ে পড়ে, হাই ওয়াটার অ্যাবজর্পশন, ওয়াটার খুব ক্যাপেবল হয়ে যায়, সলিউবেল ইন নন পোলার সলভেন্ট। ওকে, আচ্ছা, তো সেই জন্য এই ফিজিক্যাল এই যে ধর্মগুলো রয়েছে কী কী, উচ্চ টেম্পারেচারে নরম হয়ে যায়, লো টেম্পারেচারে ব্রিটেল হয়ে যায়, হাই ওয়াটার অ্যাবজর্পশন করে নেয়। তো সেই জন্য এইগুলোকে ইমপ্রুভমেন্ট করার জন্য, টু প্রুভ ইমপ্রুভমেন্ট, এখানে কী করায় না ভালকুলাইজেশন অফ রাবার করা হয়, ভালকুলাইজেশন অফ রাবার করা হয়ে থাকে। কী করা হয় সেক্ষেত্রে না ন্যাচুরাল যে রাবার রয়েছে সেক্ষেত্রে রাবারের সাথে সালফার দিয়ে, এই সালফার এলিমেন্টটাকে মনে রাখতে হবে, ভালকুলাইজেশন রাবারে কোন এলিমেন্ট হেল্প করে, সালফার। তো রাবারের সাথে সালফারের মধ্যে কী করা হয় না মিক্সিং করা হয়, টেম্পারেচার অনেকটা করে রাখা করা হয়, তাহলে কিন্তু ওই যে ফিজিক্যাল প্রপার্টিগুলো সেগুলো কিন্তু দূর হয়ে যায়। কত পার্সেন্ট সালফার ইউজ করা হয়ে থাকে রাবারের সাথে, তো অ্যান্সার হবে 5% সালফার ইউজ করে থাকে ভালকুলাইজেশন রাবারে। তাহলে কী কী পয়েন্ট এগুলো আশা করি তোমাদেরকে মনে রাখতে হবে। এটা সফট হয়, স্টিকি হয়, লো টেনশন স্ট্রেন্থ, হাই টেম্পারেচারে কী হয়ে যায় ভঙ্গুর হয়ে পড়ে, লো টেম্পারেচারে বিটেল হয়ে পড়ে, হাই ওয়াটার অ্যাবজর্পশন ক্যাপাসিটি, বাজে বাজে প্রপার্টি রয়েছে। তো ওগুলোকে দূর করার জন্য বাইরে থেকে আমরা সালফার ইউজ করব, এবার চলো সিনথেটিক রাবার। আচ্ছা, সিনথেটিক রাবার কি না সিনথেটিক রাবার হলো যেগুলো মানে কৃত্রিমভাবে যে পলিমারগুলো তৈরি করা হয়, তো সেটা কোনগুলো তৈরি করা হয় না তার এক্সাম্পল সেটা আইসোপ্রিন হলে, সিনথেটিক রাবারের বেস্ট এক্সাম্পল হলো সেটা হলো নিওপ্রিন হলো সিনথেটিক রাবারের এক্সাম্পল, ঠিক আছে। আচ্ছা, তার তো মনোমার চাইবে, তো মনোমার হলো ক্লোরোপ্রিন। তাহলে কিছুই না, আগের ক্ষেত্রে যেমন 2 পজিশনে মিথাইল গ্রুপ ছিল, এক্ষেত্রে 2 পজিশনে ক্লোরিন গ্রুপ থাকবে। যা আছে অ্যাজ ইট ইজ লিখে দাও, CH2 ডবল বন্ড ছিল, তারপর CH ডবল বন্ড CH2 ছিল। আগের ক্ষেত্রে 2 পজিশনে মিথাইল ছিল, এক্ষেত্রে 2 পজিশনে ক্লোরো তৈরি হবে, তো ক্লোরিন দিয়ে এটাকে আমরা আর্টিফিশিয়ালি তৈরি করছি, তো নিওপ্রিন হয়ে গেল। নিওপ্রিন হলো সিনথেটিক পলিমার বা সিনথেটিক রাবার। পরীক্ষায় কোশ্চেন দেবে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সিনথেটিক রাবার, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ন্যাচুরাল রাবার, তো মনে রাখবে নিওপ্রিন বা ক্লোরোপ্রিন। আচ্ছা, আর এক্সাম্পল কী কী না বুনা এন, এগুলো রাবার না, বুনা এস যেমন ছিল সেরকম এটা বুনা এন। এক্ষেত্রে কী হবে না বুনা এন 1,3 বিউটাডাইনের সাথে এক্ষেত্রে আমরা কি ইউজ করবো অ্যাক্রাইলোনাইট্রাইল ইউজ করবো। বুনা এনের মনোমার কি 1,3 বিউটাডাইনের সাথে অ্যাক্রাইলোনাইট্রাইল, তাহলে কোপ পলিমারাইজেশন, তাহলে কোপ পলিমারের এক্সাম্পলের মধ্যে এগুলো সব পড়ছে। হলো, তাহলে বুনা এনের মনোমার কী কী 1,3 বিউটাডাইনের সাথে আমরা কি ইউজ করবো অ্যাক্রাইলোনাইট্রাইল ইউজ করবো, ঠিক আছে। আর বুনা এসের ক্ষেত্রে কী ইউজ করেছিলাম 1,3 বিউটাডাইনের সাথে স্টাইরিন ইউজ করেছিলাম। কোথায় অ্যাকশন করা হয় এটাও ওই গ্যাসকেট ট্যাসকেট তৈরি করতে লাগে, গ্যাসকেট হসে এইসব জায়গায় লাগে। এটা হসটা বেশি ইম্পর্ট্যান্ট, এই হসটা বলতে হবে, ঠিক আছে। পেট্রোল লুব্রিকেটিং ইউজ, এই যে অয়েল সিজ ট্রাঙ্কিং এগুলো সব লাগে বুনাইনটা, ঠিক আছে। আর গ্যাসকেট ট্যাসকেটে ওই তোমার লাগে ওইগুলো হসে এসে ওই তোমার আর্টিফিশিয়ালি পলিমারগুলো লাগে। বুনাইন হয়ে গেল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি। তাহলে দেখো কোপ পলিমারের মধ্যে কী কী পড়ছে, আমি যদি চার্ট দিয়ে দিই একবারে সিম্পল ফর্মে, তো কোপ পলিমারের মধ্যে কী কী পড়লো তাহলে দেখো। কোপ পলিমার মানে আলাদা আলাদা মনোমার দিয়ে তৈরি হবে। এই কোপ পলিমারের মধ্যে আমরা যেটা প্রথম পেলাম, একবারে যদি লিখে দিই বুনা এস, এটা একটা পেলাম। সেকেন্ড পয়েন্ট, তার মনোমারগুলো পড়ে নিলে 1,3 বিউটাডাইন আর স্টাইরিন, বুনা এন এটা পড়ে নিলে 1,3 বিউটাডাইন, আর আচ্ছা এটা তার ইউজগুলো পড়ে নিলে, আর কিছু না, মনোমার আর ইউজ এবং তার কোন ক্লাসিফিকেশনের মধ্যে পড়ছে, কোপ পলিমার, ঠিক আছে না, কনডেনসেশন পলিমার না অ্যাডিশন পলিমার, এইগুলো। ওকে, আচ্ছা, তাহলে বুনা এন হয়ে গেল, বুনা এস হয়ে গেল। তারপরে কি পড়লাম না রাবার পড়লাম। রাবারের মধ্যে দুটো, একটা হচ্ছে ন্যাচুরাল রাবার আর সিনথেটিক রাবার, খতম। বলো, শুধু ন্যাচুরাল রাবারে একটা এক্সট্রা পয়েন্ট পড়লাম, সেটা হলো ভ্যালকুলাইজেশন অফ রাবারটা পড়লাম, যে ভ্যালকুলাইজেশনে কী করে না ওর সাথে সালফার যোগ করা হয়, ঠিক আছে। অনেকক্ষণ রেকর্ডিং হয়ে গেছে বাবারে, তাড়াতাড়ি শেষ করতে হবে। হলো, আচ্ছা চলো, এবার হচ্ছে বায়োডিগ্রেডেবল পলিমার। বায়োডিগ্রেডেবল পলিমার কাদেরকে বলবো না, বায়োডিগ্রেডেবল পলিমার হলো যেগুলো জৈবভঙ্গুর, অর্থাৎ যে সমস্ত পলিমারগুলো ডিগ্রেডেশন হয়ে যেতে পারে, ধ্বংসপ্রাপ্ত হতে পারে। তার বেস্ট এক্সাম্পল কি না পিএইচবিভি, পলি বিটা হাইড্রক্সি বিউটারেট, পলি বিটা হাইড্রক্সি বিউটারেট। তো মনোমার কী কী লাগে দেখো না 3 হাইড্রক্সি বিউটানিক অ্যাসিড আর 3 হাইড্রক্সি পেন্টানোইক অ্যাসিড।
তা 3 পজিশনে ওইচ গ্রুপ থাকবেই, কিন্তু একটা হচ্ছে 4টে কার্বন দিয়ে তৈরি হবে তাই বিউটানিক অ্যাসিড, আর একটা হচ্ছে 5টে কার্বন দিয়ে তৈরি হবে তাই এটা পেন্টানোয়িক অ্যাসিড। একই জিনিস যুক্ত হয়ে তৈরি হবে কি পলি বিটা হাইড্রক্সি বিউটারেট। তাহলে পিএইচবিবিটা হলো একটা বায়োডিগ্রেডেবল পলিমার। তো পরীক্ষায় সিম্পল কোশ্চেন দেবে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ বায়োডিগ্রেডেবল পলিমার। 4টে অপশন দেবে, নাইলন 66, নাইলন 6, বুনা এস আর পিএইচবিবি। তাহলে অ্যান্সার কী হবে পিএইচবিবি। ওকে, নাও নাইলনের কোন পলিমারটা বায়োডিগ্রেডেবল, সেটা হচ্ছে নাইলন 26। এটা ভেরি ইম্পর্ট্যান্ট, এটা ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যাজ ইট ইজ না ফেসে যায় এবছর বায়োডিগ্রেডেবল পলিমার। ঠিক আছে, তো নাইলন 26 হলো এটা নাইলনও একটা পলিমার যেটা কি না বায়োডিগ্রেডেবল হয়। বুঝতে পেরেছো? চলো তাহলে এর মনোমারটা কী কী আগে দেখিনি নাইলন 26-এর। তো এর মনোমারটা এখানে দেওয়া আছে, দেওয়া নেই, তবু মনোমার দেখো। এর মনোমার হবে গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিড। গ্লাইসিনের সংকেত জানো তোমরা, গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিড আর ক্যাপ্রোইক অ্যাসিড। ক্যাপ্রোইক অ্যাসিড ভেরি ইম্পর্ট্যান্ট। এই দুটো হলো তোমার তোমার হচ্ছে নাইলন 26-এর মনোমার। হলো গ্লাইসিনের সংকেত কি না, কার্বন থাকবে, এইচ থাকবে, একদিকে এইচ থাকবে, কার্বক্সিলিক অ্যাসিড হবে আর NH2, সিম্পল। তার সাথে ক্যাপ্রোইক অ্যাসিড যুক্ত হয়ে যাবে। ক্যাপ্রোইক অ্যাসিডের সংকেতটা তোমার একটা NH2 গ্রুপ থাকবে, CH2 তার হোল 5 হয়ে কার্বক্সিলিক অ্যাসিড, হলো ক্যাপ্রোইক অ্যাসিড। তো ভেরি ইম্পর্ট্যান্ট, গ্লাইসিন এবং ক্যাপ্রোইক অ্যাসিড মিলে গিয়ে জুড়ে করে তৈরি করে তোমার হচ্ছে নাইলন 26, এবং এটা কিন্তু বায়োডিগ্রেডেবল পলিমার। ভেরি ইম্পর্ট্যান্ট, এখান থেকে জল বেরিয়ে কনডেন্স হয়ে যাবে। আচ্ছা, ওই চার্টে এইগুলোই দেওয়া আছে, আর কিছু নেই, পলিমার হয়ে গেছে, খতম। ঠিক আছে, আচ্ছা যারা বুঝতে পারোনি তো তাদের জন্য আরেকবার আমি একটু স্টার্ট সিম্পলে করছি। দেখো ইগলিপটাইলটা বলে দিয়েছি, ইগলিপটাইলের কার এক্সাম্পল ছিল মনে করে দেখো, সেটা হচ্ছে পলিএস্টারের মধ্যে পড়ছিল। যেরকমভাবে ওটা ছিল টেলিলিন বা ড্যাক্রোন, সেরকমই ছিল গ্লিপটাইল, তাতে ইথিলিন গ্লাইকোল ছিল আর থ্যালিক অ্যাসিড ছিল, আর টেলিলিন বা ড্যাক্রোনে ইথিলিন গ্লাইকোল ছিল আর টেরিপথ্যালিক অ্যাসিড ছিল। 1 আর 4 নম্বর পজিশন, আর কিছু না। তো গ্লিপটাইলটা ইম্পর্টেন্ট আছে। ব্যাকলাইট ফ্যাকলাইট তো সবই বলে দিয়েছে, ইউরিয়া ফর্মালডিহাইড রেজিনও বলা হয়ে গেছে, পিভিসি এগুলো বলা হয়ে গেছে। তো আশা করি ডান। তাহলে একবার সামারিতে দেখে নাও কী কী করবে, কোন কোন জায়গাটা একটু খেয়াল রাখবে এখনের মধ্যে। দেখো সিম্পল, ন্যাচারাল পলিমার, সিনথেটিক এবং সেমি সিনথেটিক আর সিনথেটিক পলিমার, জাস্ট চোখ বুলিয়ে নিলে কী কী আছে। ঠিক আছে, আচ্ছা পলিমারাইজেশন দুটো ভাগ আছে, একটা অ্যাডিশন পলিমারাইজেশন মানে সেক্ষেত্রে কী হবে না, মনোমারগুলো সিম্পল যুক্ত হয়ে হয়ে পলিমারটা তৈরি করবে। তো যুক্ত হওয়ার জন্য পরপর সিম্পল যুক্ত হতে থাকবে, তাহলে সেক্ষেত্রে মেকানিজমটা কী লাগবে, ফ্রি রেডিক্যাল মেকানিজম। কার প্রেজেন্স হয়, বেঞ্জল পারক্সাইড বা অ্যাসিটাল পারক্সাইডের প্রেজেন্স হয়। তো ওখান থেকে ফ্রি রেডিক্যাল তৈরি হবে, ফ্রি রেডিক্যালের সাথে অ্যালকিন যুক্ত হবে, পরপর যুক্ত হয়ে এটা তৈরি হবে, আর জানার দরকার নেই, ছাড়ো। তারপর চলো অ্যাডিশন পলিমারের ওইগুলোর মধ্যে পড়ছে কীভাবে তৈরি হবে ফ্রি রেডিক্যালের মাধ্যমে। যাই হোক, অ্যাডিশন পলিমারে কিছু এক্সাম্পল দিয়েছে। প্রথমে পলিথিন, কী হবে না, ইথিলিন তার মনোমার পরপর যুক্ত হয়ে গিয়ে তোমার পলিথিন তৈরি করবে। পার্থক্য কি, লো ডেন্সিটি হাই ডেন্সিটি পলিথিনের মধ্যে, লো ডেন্সিটি হাই প্রেসারে তৈরি হবে, অক্সিজেন লাগবে এবং ক্যাটালিস্ট হিসাবে পারক্সাইড লাগবে, প্রেশারটা প্রচুর লাগবে, হাই প্রেশার, এবং ব্রাঞ্চ হবে, হাইলি ব্রাঞ্চ হবে। হাই ডেন্সিটি পলিথিন তার ঠিক উল্টো কন্ডিশন, ক্যাটালিস্টটা ভেরি ইম্পর্টেন্ট, জিগলার নাটা ক্যাটালিস্ট লাগে, এবং হাই ডেন্সিটি পলিথিনের ক্ষেত্রে লো প্রেশার লাগবে, হয়ে গেল। এগুলো অ্যাডিশন পলিমার কেন, কারণ এক্ষেত্রে যে মনোমারটা রয়েছে ইথিলিন পরপর যুক্ত হয়ে তৈরি হবে। কী মাধ্যমে যুক্ত হবে, ফ্রি রেডিক্যাল অ্যাডিশনের মাধ্যমে। তাই প্রথমে ফ্রি রেডিক্যাল মেকানিজমটা দেখিয়েছি, যে পারক্সাইড ফ্রি রেডিক্যাল তৈরি হবে, তারপর ইথিলিনের সাথে যুক্ত হয়ে পরপর যুক্ত হয়ে তৈরি হবে। আচ্ছা, টেফলন তার মনোমার পড়লে, তার ইউজ বললে, খতম। চলো বায়োডিগ্রেডেবল পলিমার পরে পড়ছি, ছাড়ো। কনডেনসেশন পলিমার মধ্যে দুটো পড়ছে ক্লাসিফিকেশন, কী স্যার, পলিঅ্যামাইড আর পলিস্টার পড়ছে। পলিঅ্যামাইড আর পলিস্টার মধ্যে পড়ছে কি, পলিস্টার কী করে বুঝবো না, যখন হচ্ছে কনডেনসেশন পলিমার, যখন মনোমারগুলো পরপর জুড়ে গিয়ে জল বেরিয়ে গিয়ে যে ওখানে পলিমারটা তৈরি করলো, সেটা যদি এস্টার বন্ধন তৈরি করে তখন সেটা পলিস্টার, আর অ্যামাইড বন্ধন তৈরি করলে CONH এইটা হবে। তো পলিস্টারের দুটো এক্সাম্পল আছে, এখানেই তাহলে নোট করিয়ে দিই, পলিস্টারের দুটো এক্সাম্পল আছে। পলিস্টারের দুটো এক্সাম্পল, একটা হচ্ছে টেরিলিন আর একটা হলো গ্লিপটাইল। তো দুটো মনোমারগুলো পড়ে নিলে, আর কিছু না। ঠিক আছে ভাই, চলো। আচ্ছা, নাইলনের মধ্যে কোনগুলো কনডেন্সড পলিমার, তো নাইলন 66 এবং নাইলন 6-এর 6টা কার্বন যুক্ত। দেখো অ্যাডিবিক অ্যাসিডের 6টা কার্বন, তাই 6 বলছে, আরেকটা 6 হচ্ছে হেক্সামিথিলিন ডাইমিনের জন্য, তাদেরকে যুক্ত হয়ে এটা তৈরি হবে। ইউজটা পড়বে নাইলন 66-এর, আর নাইলন 6টা হচ্ছে ক্যাপ্রোল্যাকটাম, হয়ে গেল। পলিএস্টারের মধ্যে তাহলে বলে দিলাম, আর পলিঅ্যামাইডটাও বলে দিলাম। পলিঅ্যামাইড হলো নাইলনগুলো পড়ছে, হলো। তারপর হলো ফেনল ফর্মালডিহাইড রিজেন, কিছু না, ফেনলের সাথে ফর্মালডিহাইড রিঅ্যাকশন করে যেটা তৈরি করলাম ওটাকেই বারবার যুক্ত করলে ন্যাভেলক তৈরি করবে, ব্যাকলাইট তৈরি করে এটা তৈরি করবে, হলো। আচ্ছা, মেলামাইন ফর্মালডিহাইড রেজিনটা হয়ে গেল। কোপ পলিমার হলে কী হবে না, দুটো আলাদা হবে, কী বুনায়েন
ন্যাচুরাল রাবার, সিনথেটিক রাবার, মানে অ্যাডিশন কনডেনসেশন পলিমারগুলো খুব পলিমারের মধ্যে হবে, কারণ আলটিমেটলি সেখানেও আলাদা আলাদা মনোমার লাগছে। তাহলে বুনায়েস, ঠিক আছে, রাবার, বুনায়েস কী দিয়ে তৈরি, মনোমার, বুনায়েন, রাবার, দুটো রাবার ন্যাচুরাল, এবং এটা ন্যাচুরাল রাবারে কী কী ত্রুটি ছিল ওই ত্রুটিগুলো বললে, সেই জন্য ওখানে ভালকুলাইজেশন করায়, সালফার দিয়ে করায়, এলিমেন্টটা পড়বে, নিওপ্রিন, আইসোপ্রিন, বাস। আর বায়োডিগ্রেডেবল পলিমারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট বায়োডিগ্রেডেবল পলিমারটা, ঠিক আছে। থ্যাংক ইউ ভাই, আশা করি কমপ্লিট হয়ে গেছে।